হ্যালো হ্যালো হ্যালো, কি অবস্থা আপনাদের সবার? আচ্ছা, আমি একজন দুইজনকে দেখতে পাইতেছি ভাই, আর মানুষ চড়ি নাই। আচ্ছা, তো আজকে আমাদের হলো লেকচার নাম্বার 10, মানে রিলেটিভিটির সেকেন্ড ক্লাস। অ্যান্ড হোপফুলি আজকে ক্লাসটাই রিলেটিভিটির সবচেয়ে কঠিন ক্লাস। এরপরে কোনো ক্লাসই আর রিলেটিভিটি এতটা কঠিন হবে না যতটা আজকেরটা হবে। সো আশা করি আপনারা সবাই একটু মনোযোগ ধরে রাখার চেষ্টা করবেন আজকের ক্লাসে, কারণ আজকের ক্লাসটা একটু ক্রিটিক্যাল, একটু গতানুগতিক জিনিসপত্রের বাইরে, যেগুলো আপনারা আগে কখনো দেখেন নাই, একটু মানে প্যাচ খেয়ে যাওয়ার চান্স আছে। সো সেগুলো আমরা একটু ক্লিয়ার করার চেষ্টা করব, দেখা যাক কত পারে। ঠিক আছে? আচ্ছা, কি অবস্থা দাদা? এই তো ভালো আছি। নমস্কার দাদা, নমস্কার। হ্যালো হ্যালো, কি অবস্থা? কেমন আছেন? এই তো আছি মোটামুটি। তোমাদের কি খবর? ঠিক আছে? সো কেউ আবার ভয় পায় আগে চলে যাবে না যে রিলেটিভিটির সবথেকে কঠিন ক্লাস অ্যাকচুয়ালি লরেন্জ রূপান্তর নামে একটা জিনিস করবো আমরা। আর লরেন্জ রূপান্তরে নর্মালি কি হয়, কোনো বই সেরকম লরেন্জ রূপান্তরের ম্যাথ নেই। ঠিক আছে? তো আমরা লরেন্জ রূপান্তর দেখবো, তারপর লরেন্জ রূপান্তরের ম্যাথ করবো। হ্যাঁ, আমার কাছে পার্সোনালি মনে হয় এটাই রিলেটিভিটির সবচেয়ে কঠিন টপিক। এটা বুঝলে এরপর রিলেটিভিটি তার প্যারা হয় না। ঠিক আছে? সো আশা করি এভরিথিং ইজ ক্লিয়ার। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে চলেন ক্লাস শুরু করা যাক। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে চলেন ক্লাস শুরু করা যাক। গতদিন আমরা কি পড়ছিলাম? গ্যালিলিও রূপান্তর, মনে আছে? গতদিন আমরা কি পড়েছিলাম? গ্যালিলিও রূপান্তর। এখন এই গ্যালিলিও রূপান্তর আমি বলছিলাম যে ঠিক না, হ্যাঁ, এটা আমাদের ঝামেলা আছে। গ্যালিলিও রূপান্তরের ঝামেলা আছে। প্রশ্ন হলো গ্যালিলিও রূপান্তরের ঝামেলাটা কোথায়? প্রশ্ন হলো গ্যালিলিও রূপান্তরের ঝামেলা কোথায়? বলো, গ্যালিলিও রূপান্তর কি পড়ছিলাম? অবস্থানের রূপান্তর করছিলাম। x is equals to x prime plus vt prime, অথবা vt, কারণ t is equals to t prime ছিল, অথবা x prime is equals to x minus vt পড়ছিলা তো। আবার পড়ছিলা t is equals to t prime। তারপর কি পড়ছিলা? v prime, আচ্ছা এটাকে v prime না বলে লেখো u prime is equals to u minus v, তাই তো? u prime is equals to u minus v। আবার u is equals to u prime plus v। এটা ছিল বেগের রূপান্তর, এটা ছিল অবস্থানের রূপান্তর। আর সময়ের কোনো রূপান্তর হয় না, ত্বরণেরও কোনো রূপান্তর হয় না। মনে আছে এগুলো আমরা গ্যালিলিও রূপান্তরে করেছিলাম? এগুলো কোথায় ছিল? গ্যালিলিও রূপান্তরে ছিল, মনে আছে? ক্লাসে করেছিলাম। এখন এই গ্যালিলিও রূপান্তরটা কোন জায়গায় গিয়ে ফেল করে দেখো, খেয়াল করি হ্যাঁ, খেয়াল করি। দেখো দুইটা রেফারেন্স ফ্রেম, ওকে? এখানে আমি আছি, এখানে ধরো তুমি আছো। এখানে আমি আছি, এখানে তুমি আছো। আমার সাপেক্ষে তুমি v বেগে গতিশীল, আমার সাপেক্ষে তুমি v বেগে গতিশীল। আমি এই পাশের প্রসঙ্গ কাঠামো থেকে মাপলাম আলো c বেগে যাচ্ছে। কি মাপলাম? আমি এই পাশের প্রসঙ্গ কাঠামো থেকে মাপলাম আলো c বেগে যাচ্ছে। দেখো আমি মাপলাম, মানে এটা হলো আমি, আর ওইটা হলো তুমি। ঠিক আছে? এটা আমি, ওইটা তুমি। আমি কি মাপলাম? আমি মাপলাম আলো c বেগে যাচ্ছে, আলো c বেগে যাচ্ছে। এখন গ্যালিলিও রূপান্তর অনুযায়ী তোমার কাছে আলোর বেগ কত? এই পাশ থেকে আমি মাপলাম আলো c বেগে যাচ্ছে। প্রশ্ন হলো গ্যালিলিও রূপান্তর অনুযায়ী তোমার কাছে আলোর বেগ কত? দেখো ফর্মুলা কোনটা ইউজ করবা, এইটা নাকি এটা? এখানে যদিও দুইটা একই, বাট ফর্মুলা তোমার ইউজ করা উচিত এইটা। কেন ভাইয়া? দেখো এই ফর্মুলা তুমি কখন ইউজ করবা? আমরা গতিশীল রেফারেন্স ফ্রেমের সবসময় উপরে প্রাইম দিই, তাই না? আর যে কিনা আপেক্ষিকভাবে স্থির থাকে তার উপর আমরা কোনো প্রাইম দিই না। যেমন এইখানে মাপার সময়কে t বলতাম, এখান থেকে মাপা অবস্থানকে x বলতাম, এখান থেকে মাপা বেগকে u বলতাম। ঠিক আছে? আর ওইখান থেকে মাপা সময়কে t প্রাইম বলতাম, ওইখান থেকে মাপা দূরত্বকে x প্রাইম বলতাম, ওইখান থেকে মাপা বেগকে u প্রাইম বলতাম। ঠিক আছে? তুমি যে রেফারেন্স ফ্রেমের ডেটা জানো,
তুমি যে রেফারেন্স ফ্রেমের ডেটা জানো সেইটা প্রথমে বের করবা। তুমি কোন রেফারেন্স ফ্রেমের ডেটা জানো? তোমার কি বলছি, আমি মাপলাম আলোর বেগ সি, আমি কোন প্রসঙ্গ কাঠামো থেকে মাপছি? এই প্রসঙ্গ কাঠামো থেকে। তাহলে আমি কোন প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে ডেটাটা জানি? এইটা জানি, রাইট? এটা ডেটা কি হবে? এখান থেকে মাপা বেগ কি বলবা? ইউ বলবা না ইউ প্রাইম বলবা? একটা কথা বলো, এখান থেকে যে বেগটা মাপবা সেটা কি ইউ বলবা না ইউ প্রাইম বলবা? ইউ বলবা, তাই না? কারণ ও আপেক্ষিকভাবে স্থির, আমি আপেক্ষিকভাবে স্থির। তাহলে ইউ ইজ ইকুয়ালস টু সি, এটা আমি মাপছি। এখন দেখবা কোন ফর্মুলার ডান পাশে ইউ আছে। এটা একটা ট্রিক্স, এটা একটা মনে রাখার ট্রিক্স। কোন ফর্মুলার, বেগের কোন ফর্মুলার ডান পাশে ইউ আছে? কোনটা ডান পাশে ইউ আছে? এইটা ইউজ করবা। কোনটা? এইটা। গ্যালিলিও রূপান্তর আহামরি কিছু মনে হবে না এটা, বাট লরেন্স রূপান্তরে এই ট্রিক্সের আগাইতে পারবা, ঠিক আছে? ঝামেলায় পড়ে যাবে। তুমি প্রথমে দেখবা কোন প্রসঙ্গ কাঠামোর ডেটা তুমি জানো। যে প্রসঙ্গ কাঠামোর ডেটা তুমি জানো সেটা প্রথমে বের করবা। যেমন আমি জানি এইটা আমারটা, আমি মাপছি আলোর বেগ সি, তার মানে এই প্রসঙ্গ কাঠামোর ডেটা আমি জানি যেটা আপেক্ষিকভাবে স্থির ছিল, ঠিক আছে? ওকে, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এই ডেটাটা যেটা এই প্রসঙ্গ কাঠামো ডেটাকে আমরা কি বলি? ইউ বলি না ইউ প্রাইম বলি? ইউ বলি। আর ওটাকে কি বলি? ইউ প্রাইম বলি। এখান থেকে মাপা বেগকে কি বলি? ইউ বলি। ওইখান থেকে মাপা বেগকে কি বলি? ইউ প্রাইম বলি। জানো কোনটা তাহলে? ইউ। পাইছো কোনটা জানো? ইউ জানো। এবার দেখবা যেটা তুমি পাইছো ওইটা কোন ফর্মুলার ডান পাশে আছে, ঠিক আছে? কোনটা ডান পাশে আছে? এটা। কোনটা ইউজ করবা? এটা ইউজ করবা, ঠিক আছে? চলো, ইউ প্রাইম ইজ ইকুয়ালস টু ইউ মাইনাস ভি। ইউ এর মান কত? সি, যেটা আমি ভাবছি। তাহলে সি মাইনাস ভি। আচ্ছা, ইউ প্রাইমটা কি? এই পাশ থেকে আমি যেটা অবজার্ভ করলাম ওইটা তুমি কত অবজার্ভ করবা? তার মানে আলোর বেগ আমি ভাবছিলাম সি, আলোর বেগ তুমি কত ভাববা? সি মাইনাস ভি। গ্যালিলিও রূপান্তর তো এটাই বলে, তাই না? আলোর বেগ যদি আমি মাপি সি, তুমি মাপবা সি মাইনাস ভি। আবার ধরো আলোর বেগ তুমি মাপছো সি, কি বললাম? আলোর বেগ তুমি মাপছো সি, হ্যাঁ, তুমি আলোর বেগ কত মাপছো? আরেকটা, এটা ছিল একটা কেস, হ্যাঁ, এটা ছিল একটা কেস, এটা লাগো কেস 1, এটা ছিল কেস 1। এটা কে মাপছে? আমি মাপছি। এবার ধরো তুমি মাপছো আলোর বেগ সি, দেখো কেস 2। কেস 2 তে কি হইছে? তুমি মাপছো আলোর বেগ সি, তুমি মাপছো আলোর বেগ সি, আলোর বেগ সি, ঠিক আছে? তুমি কি ভাবছো? আলোর বেগ সি। তুমি যেটা ভাবছো সেটা কি? সেটা ইউ প্রাইম ইজ ইকুয়ালস টু সি। কোন ফর্মুলা ডান পাশে আছে? এই ফর্মুলা ইউজ করো। ইউ ইজ ইকুয়ালস টু ইউ প্রাইম প্লাস ভি। তাহলে তুমি মাপছো সি, আমি কত মাপবো? সি প্লাস ভি। তার মানে প্রসঙ্গ কাঠামো টু প্রসঙ্গ কাঠামো আলোর বেগ ভ্যারি করতেছে। বাট একটা এক্সপেরিমেন্ট চালানো হয়েছিল মাইকেলসন মর্লির পরীক্ষা, তো জানবা হয়তো পাওয়া যে ইথারের অস্তিত্ব প্রমাণ করার জন্য, ঠিক আছে? যে এক একটা প্রসঙ্গ কাঠামো থেকে কি আদৌ আলোর বেগ ভ্যারি করে? না, অ্যাকচুয়ালি আলোর বেগ প্রসঙ্গ কাঠামোর উপর ডিপেন্ডেন্টই না। আলোর বেগ একটা কনস্ট্যান্ট মান, তুমি যে প্রসঙ্গ কাঠামো থেকে মাপো না কেন আলোর বেগ সবসময় সি আসবে। বাট গ্যালিলিও রূপান্তর অনুযায়ী এক একটা প্রসঙ্গ কাঠামো থেকে মাপলে আলোর বেগ এক এক রকম আসে। একটা থেকে সি পাইলে আরেকটা থেকে সি পাওয়া সম্ভব না। সো দিস ইজ আ ফেইলিয়ার। ওকে, গ্যালিলিও রূপান্তর এখানে এসে ফেইল হয়েছে এখানে। হ্যাঁ, শুনো, আজকে অনেক বেশি পড়াবো না, আজকে কম পড়াবো কারণ আজকে টপিকগুলো একটু প্যাচালো, বাট যতটুকু পড়াবো একটু ক্যাচ করার চেষ্টা করবো, ঠিক আছে? কি বললাম? আলোর বেগ হলো একটা কনস্ট্যান্ট জিনিস। আলোর বেগ কি জিনিস? একটা কনস্ট্যান্ট জিনিস। এটা কে মাপছে বলো তো? এই জিনিসটা, এটা প্রমাণ করতে গেছিল মাইকেলসন মর্লি। কিন্তু মাইকেলসন মর্লি অ্যাকচুয়ালি এটা প্রমাণ করতে গেছিল না। মাইকেলসন মর্লি প্রমাণ করতে গেছিল আলোর বেগ কনস্ট্যান্ট না। হ্যাঁ, যে পৃথিবীর চারপাশে মহাবিশ্বে সব জায়গায় কি আছে? ইথার নামের একটা বস্তু আছে যার মধ্যে দিয়ে আলো ট্রাভেল করে। আলো যার মধ্যে দিয়ে ট্রাভেল করে। বাট প্রমাণ করতে যায় দেখে যে এরকম কোনো বস্তুই নেই, এরকম কোনো বস্তুই নাই। তুমি যেখান থেকে আলোর বেগ পাবো না কেন সবসময় আলোর বেগ কি আসে? কনস্ট্যান্ট আসে। যেমন তাদের চিন্তা ভাবনা এরকম ছিল, আমি দেখাই একটু যদি আলোচনা করি মাইকেলসন মর্লির পরীক্ষা নিয়ে। এটা বিশাল বড় একটা এক্সপেরিমেন্ট, দেখো তোমার বই এক্সপেরিমেন্ট আছে, সেটআপ এরকম শব্দ আছে, তোমার এটা পড়া লাগবে না, ঠিক আছে? ধরো পৃথিবী, আমাদের পৃথিবী কি করে? ঘোরে। ধরো এখানে সূর্য আছে, কোথায় সূর্য আছে? ধরো কথার কথা এই পাশ থেকে সূর্য, কথার কথা এই পাশ থেকে সূর্যের আলো আসে, কথার কথা এই পাশ থেকে সূর্যের আলো আসে। তাহলে পৃথিবী যখন এই বরাবর যাবে তখন কি সে আলোর দিকে যাবে?
তখন আলোর বেগ একরকম হওয়ার কথা। পৃথিবী যখন এই বরাবর যাবে তখন সে আলোর বিপরীতে যাবে, তখন আলোর বেগ আরেক রকম হওয়ার কথা। বুঝিও, যখন পৃথিবী এই বরাবর যাচ্ছে তখন সে আলোর দিকে যাচ্ছে, যখন পৃথিবী এই বরাবর যাচ্ছে তখন পৃথিবী আলোর বিপরীতে যাচ্ছে। তো দুইটা কেসে অবশ্যই আলোর বেগ আমাদের দুই রকম মাপার কথা। বাট মাইক্রোসফট মডেল যখন পরীক্ষাটা চালাইছিল তারা দেখলো তুমি পৃথিবী যে ঘুরতেছে সূর্যের চারপাশে, পৃথিবীর যে কোনো পজিশনের জন্য তুমি আলোর বেগ মেজার করো না কেন, আলোর বেগ সবসময় সি আসে। তার মানে আলোর বেগ অ্যাকচুয়ালি প্রসঙ্গ কাঠামোর উপর ডিপেন্ডেন্টই না, আলোর বেগ অলওয়েজ সি। এন্ড পরে আইনস্টাইন যখন তার স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি দেয় তখন সে সেখানে মেনে নিয়েছিল যে আলোর বেগ একটা ইউনিভার্সাল কনস্ট্যান্ট, শূন্য মাধ্যমে আলোর বেগ তুমি যে প্রসঙ্গ কাঠামো থেকে মাপো না কেন সব সময় সি পাবা। ইভেন একটা আলোর কণা যদি আলো আর একটা আলোর কণার দিকে তাকায়, দেখো এই আলোর কণাও সি বেগে গতিশীল, এই আলোর কণাও সি বেগে গতিশীল। ও যদি ওকে দেখে, ও ওকে সি বেগে যেতে দেখবে, ও ওকে সি বেগে যেতে দেবে। নরমালি কি হয়, আমি 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছি, তুমিও 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছ, ধরো এটা আমি এটা তুমি, দুজনেই 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছি। আমি তোমাকে কি দেখবো? স্থির দেখবো। তুমি আমাকে কি দেখবা? স্থির দেখবা। বাট দুইটা আলোর কণা যারা একই দিকে সি বেগে যাচ্ছে হিসাবে ওর ওকে স্থির দেখার কথা এবং ওর ওকে স্থির দেখার কথা, তাই না? বাট এরাও পরস্পরকে সি বেগেই যেতে দেখবে। আবার এখানে ধরো আমি দাঁড়ায় আছি স্থির হয়ে, আমিও ওদেরকে সি বেগেই যেতে দেখবো। দিস ইজ দ্য ম্যাজিক। ওকে, আলোর বেগ প্রসঙ্গ কাঠামোর উপর ডিপেন্ডই করে না, আমরা ফর্মুলা বের করব একটু পরে। আলোর বেগ অলওয়েজ কনস্ট্যান্ট। তুমি যেখান থেকে মন চায় সেখান থেকে মাপো, তুমি যত বেগে গতিশীল প্রসঙ্গ কাঠামো থেকে মাপো না কেন, আলোর বেগ তুমি অলওয়েজ সি পাবা। তাহলে যেটা আমরা এখান থেকে পাই সেটা হলো আলোর বেগ প্রসঙ্গ কাঠামোর উপর ডিপেন্ডেন্ট না। এটা মাইক্রোসফট মডেলের পরীক্ষা থেকে পাওয়া গেছিল। এটা একটা ব্যর্থ পরীক্ষা। হ্যাঁ, তারা অ্যাকচুয়ালি এটা প্রমাণ করতে চায় না, তারা প্রমাণ করতে গেছিল হলো ইথারের অস্তিত্ব, বাট প্রমাণ করতে চায় দেখে এরকম কিছু নাই। দেন এটা মেনে নেওয়া হয় যে আলোর বেগ কনস্ট্যান্ট। মাইক্রোসফট মডেল, ঠিক আছে? তার মানে আলোর বেগ প্রসঙ্গ কাঠামোর উপর ডিপেন্ডেন্ট না, আলোর বেগ প্রসঙ্গ কাঠামোর উপর ডিপেন্ডেন্ট না। তুমি যে প্রসঙ্গ কাঠামো থেকে মাপো না কেন আলোর বেগ অলওয়েজ কনস্ট্যান্ট পাবে এবং সেটা হলো সি। ঠিক আছে? আলোর বেগ প্রসঙ্গ কাঠামোর উপর ডিপেন্ডেন্ট না, তুমি যে প্রসঙ্গ কাঠামো থেকে মাপো না কেন আলোর বেগ অলওয়েজ কনস্ট্যান্ট পাবা, যেটার মান হলো সি। বুঝছো? বাট গ্যালিলিও রূপান্তর অনুযায়ী দেখা যায় এক একটা প্রসঙ্গ কাঠামো থেকে আলোর বেগ আসে এক এক রকম। সো গ্যালিলিও রূপান্তর কখনো সঠিক হতে পারে না। গ্যালিলিও রূপান্তর কি? ভুল। ঠিক আছে? গ্যালিলিও রূপান্তর ভুল, গ্যালিলিও রূপান্তর ভুল, গ্যালিলিও রূপান্তর ভুল বা গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন ভুল। হ্যাঁ, এটা সঠিক নয়। কেউ যদি প্রশ্ন আসে কেন সঠিক নয়, এই যেটা দিয়ে আলোর বেগ এক একটা প্রসঙ্গ কাঠামোতে এক এক রকম আসে, বেগের আপেক্ষিকতা দিয়ে লিখে দিলেই হয়ে যাবে যে এখান থেকে মাপলে আসে সি, ওইখান থেকে মাপলে আসে সি মাইনাস বি, এখান থেকে যদি মাপি সি, এখান থেকে মাপলে আসে সি প্লাস বি। এটা তো হতে পারে না। সব প্রসঙ্গ কাঠামো থেকে আলোর বেগ সি দেখা যাবে, তুমি যত বেগেই যাও না কেন তুমি আলোর বেগ অলওয়েজ সি দেখতে পাবে। বুঝতে পারছো? ওকে, সো এখানে হলো গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনটা ফেল করেছে। চলেন বলো 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 বলো, বুঝতে পারছো ভাই? বুঝতে পারছো নাকি বুঝতে পারো না? কোনটা বলো বলো বলো, এই পর্যন্ত বুঝছি কিনা? তারপর আমরা লরেন্জ রূপান্তরে যাওয়া লাগবে আমাদের। বলো, বস ইজ রুলিং ইন স্পিড। হ্যাঁ, আচ্ছা ধন্যবাদ। বলো বলো, এই পর্যন্ত আইডিয়া আসছে? জি 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 পারছি, বুঝেছি। ওকে ওকে, তার মানে আলোর বেগ অ্যাকচুয়ালি প্রসঙ্গ কাঠামোর উপর ডিপেন্ডেন্ট না। আচ্ছা, তাহলে ভুলটা কোথায়? ভুলটা কোথায়? গ্যালিলিও রূপান্তরের ভুল কি অনেক বড়? না, গ্যালিলিও রূপান্তরের ভুল অনেক বড়। ঠিক আছে? এর ছোট্ট একটু কারেকশন আছে, এবং যে জিনিসটা দিয়ে কারেকশনটা করা হয় সেটাকে আমরা বলি হলো কারেকশন ফ্যাক্টর। হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, আরেকবার বলে রাখি, এখান থেকে যা মাপবো এক্স ওয়াই জেড, এখান থেকে যা মাপবো ইউ টি। ঠিক আছে? এখানে কোনো প্রাইম নেই, এবং এখান থেকে যা যা মেজার করা হবে সেটা এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড প্রাইম এবং ইউ প্রাইম, টি প্রাইম। ওকে, বুঝতে পারছি? আচ্ছা, এবার 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 খেয়াল, ভুলটা খুব বড়। তুমি কি ফর্মুলা পাইছিলা? x is equals to x prime plus bt prime অথবা x prime is equals to x minus bt, তাই না? এটা কখন পাইতো? এটা কখন পাইতো? এই ট্রান্সফরমেশন তুমি কখন ইউজ করতে?
যখন তুমি এই প্রসঙ্গ কাঠামো থেকে দূরত্ব এবং সময় মাপছো এবং সেটা ব্যবহার করে তুমি এই প্রসঙ্গ কাঠামোর রেজাল্টটা বের করতে চাও, এটার নাম দিলাম প্রসঙ্গ কাঠামো 1। আমি একটু ডিটেইলস লিখে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। প্রকা 1, হ্যাঁ, প্রসঙ্গ কাঠামো 1, ওকে। আর এটা হলো প্রকা 2, প্রসঙ্গ কাঠামো 2। এই ফর্মুলা আমরা কখন ইউজ করতাম? দেখো ডান পাশে যে জিনিসগুলো আছে সেই ডেটাগুলো তোমার জানা আছে এবং বাম পাশেরটা তুমি ডান পাশের ডেটাগুলো ইউজ করে বের করতে চাচ্ছ, তারপরে তোমার জানা আছে কোনটা কোনটা, x প্রাইম t প্রাইম। এটা কোন প্রসঙ্গ কাঠামো? এটা সেকেন্ড প্রসঙ্গ কাঠামো, ঠিক আছে। তার মানে এইটা তুমি কখন ইউজ করতা? যখন প্রসঙ্গ কাঠামো 2 এর ডেটা তোমার জানা আছে, ডেটা তোমার জানা আছে এবং তা ব্যবহার করে তুমি প্রসঙ্গ কাঠামো 1 এর ডেটা বের করতে চাও, কাঠামো 1 এর ডেটা বের করতে চাও, কি বলো? প্রসঙ্গ কাঠামো 2 এর ডেটা তোমার জানা আছে, হ্যাঁ, x প্রাইম t প্রাইম গুলো জানা আছে, এটা ব্যবহার করে তুমি 1 এর ডেটা বের করতে চাও। আর এইটা কখন ইউজ করতে? যখন তোমার এটা লেখার দরকার নেই, প্রসঙ্গ কাঠামো 1 এর ডেটা জানা আছে, x t এগুলো জানা আছে এবং সেটা ব্যবহার করে তুমি প্রসঙ্গ কাঠামো 2 এর ডেটা বের করতে চাও, ঠিক আছে, বুঝছো? এবং এর আগে আমরা ধরে নিতাম আবার প্রসঙ্গ কাঠামো 1 থেকে মাপা সময় আর প্রসঙ্গ কাঠামো 2 থেকে মাপা সময় সমান। এটা কোথায় ধরে নিতাম? গ্যালিলিও ট্রান্সফরমেশন। বাট এইটা সঠিক না, সময়েরও আপেক্ষিকতা আছে। এখান থেকে তুমি যে সময় মাপবা, এখান থেকে মাপা সময় সেম হবে না। হ্যাঁ, তুমি যখন রেগুলার ভেলোসিটি থাকবা, মানে আমাদের রেগুলার লাইফে 10 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড, একজনের সাপেক্ষে যদি আরেকজন 20 মিটার পার সেকেন্ড বেগে যায়, একজনের সাপেক্ষে যদি আরেকজন 50 মিটার পার সেকেন্ড বেগে যায়, তখন এই জিনিসগুলো আসবে না। যখন একজন একটা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে আর একটা প্রসঙ্গ কাঠামোর বেগ আলোর বেগের কাছাকাছি যাবে বা 10⁶, 10⁶, এরকম লেভেলে চলে যাবে, তখন দেখবা এখান থেকে মেজার করার সময় আর এখান থেকে মেজার করার সময় সেম হবে না। ধরো কথার কথা, এই প্রসঙ্গ কাঠামোর হলো 10⁶ মিটার পার সেকেন্ড বেগ গতিশীল, কথার কথা। এখানে একটা বম ফুটলো, কি হলো? একটা বম ফুটার কিছুক্ষণ পর আরেকটা বম ফুটলো। এই লোকটা দেখলো দুইটা বম ফোটার মধ্যবর্তী সময় ব্যবধান 2 মাইক্রোসেকেন্ড। এই লোকের কাছে সেটা 2 মাইক্রোসেকেন্ড নাও হতে পারে, অন্য কিছু হতে পারে। দেখো এখানে একটা বম ফুটছে, এখানে একটা বম ফুটছে। এই লোকটা দেখলো দুইটা বম ফোটার মধ্যবর্তী সময় ব্যবধান 2 মাইক্রোসেকেন্ড। এই লোকের চেয়ে 10⁶ মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। এই লোকের সাপেক্ষে এই লোকটা 10⁶ মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। সে এই দুইটা ঘটনার মধ্যবর্তী সময় ব্যবধান 2 মাইক্রোসেকেন্ড অবজার্ভ নাই করতে পারে, তার কাছে সময়টা অন্য কিছু হতে পারে। এটাকে আমরা বলি সময়ের আপেক্ষিকতা। হ্যাঁ, সময় অ্যাকচুয়ালি আপেক্ষিক, টাইম কনস্ট্যান্ট না। সব প্রসঙ্গ, এক একটা প্রসঙ্গ কাঠামোতে সময় এক এক রকম। এই প্রসঙ্গ কাঠামোতে সময় যে স্পিডে যাবে, ওই প্রসঙ্গ কাঠামোতে সময় সেই স্পিডে নাও যাইতে পারে, ডিপেন্ড করে ওর বেগের উপর। হ্যাঁ, যারা ইন্টারস্টেলার মুভিটা দেখছো তাদের তো আইডিয়া থাকা উচিত কিছুটা হইলো সময়ের আপেক্ষিকতা সম্পর্কে, তাও জেনে রাখো সময় একটা আপেক্ষিক ব্যাপার। এই প্রসঙ্গ কাঠামোতে সময় যেরকম ভাবে পাস করবে বা যেভাবে যাবে, এখানে সেরকম নাও যাইতে পারে, ঠিক আছে। সো এখন এই প্রসঙ্গ কাঠামো থেকে মেজার করা টাইম আর এই প্রসঙ্গ কাঠামো থেকে মেজার করা টাইমকে সমান ধরা যাবে না। যেটা গ্যালিলিও রূপান্তরে ধরে আসছি না, এবার সেটা সঠিক ধরা যাবে না। এখন বেগ যদি 50 মিটার পার সেকেন্ড, 100 মিটার পার সেকেন্ড হয়, তখন বেগ সেম ধরতে পারো, আহামরি যায় আসে না। বাট বেগ যখন অনেক বেশি হবে, তখন আর এটা করা যাবে না, সময় এবার সেম নাই হতে পারে, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি এটা সঠিক না? এটা তো সঠিক না, গ্যালিলিও রূপান্তর সঠিক না। লরেন্স কি করলো? লরেন্স একটা কাজ করলো, সে কি করলো? সে একটা কারেকশন ফ্যাক্টর নিল। কি নিল? একটা কারেকশন ফ্যাক্টর নিল। সেটার নাম দিল গামা। গামা দিয়ে দুইটাকে গুণ করলো। গামা দিয়ে কি করলো? দুইটাকে গুণ করলো। তখন তুমি বলতে পারো ভাইয়া এটা যদি গুণ হয় এটা তো ভাগ হওয়ার কথা। হ্যাঁ, একটা x বের করার ফর্মুলা আর একটা x প্রাইম বের করার ফর্মুলা। x এর ফর্মুলা যদি ডান পাশে গুণ করেন, x প্রাইমের ফর্মুলা তো ডান পাশে ভাগ হওয়ার কথা। আচ্ছা, কনসেপ্ট একটু চিন্তা করো। x এর ফর্মুলা তুমি কখন ইউজ করতে? যখন তুমি x প্রাইম এবং t প্রাইম জানো, মানে এই প্রসঙ্গ কাঠামোর ডেটা জানো এবং এই প্রসঙ্গ কাঠামোর ডেটা বের করতে চাও। তুমি কোন প্রসঙ্গ কাঠামোর ডেটা বের করতে চাও? এই প্রসঙ্গ কাঠামো, রাইট? এই প্রসঙ্গ কাঠামোর লোকটা কি দেখবে? ওর সাপেক্ষে সামনের দিকে v বেগে গতিশীল, ঠিক আছে।
এবার সেকেন্ড ফর্মুলা তুমি কখন ইউজ করো? যখন এই প্রসঙ্গ কাঠামোর ডেটা তুমি জানো এবং এই প্রসঙ্গ কাঠামোর ডেটা তুমি বের করতে চাও। আচ্ছা, এই প্রসঙ্গ কাঠামোর ডেটা যখন তুমি বের করতে যাবা, ও লোক তো নিজেকে তো স্থির ভাববে। ও কি দেখবে? ও দেখবে ওর সাপেক্ষে ও উল্টা দিকে বিবেকে গতিশীল। দুটো কিন্তু সেম কাহিনী, একজন স্থির, একজনের সাপেক্ষে আরেকজন বিবেকে গতিশীল, একই কাহিনী ঘটতেছে। একবার ফর্মুলায় আসছে প্লাস, একবার আসছে মাইনাস। কেন? কারণ ও যখন নিজেকে স্থির ভাববে, ও দেখবে ও ডান দিক গতিশীল, ফর্মুলায় প্লাস, ঠিক আছে? আর যখন ওরটা মেজার করতে যাবা, ও নিজেকে স্থির ভাববে এবং দেখবে ওর সাপেক্ষে ও উল্টা দিকে বিবেকে গতিশীল, এর জন্য ফর্মুলায় মাইনাস। বুঝতে পারছো? দুই ক্ষেত্রে গামা দিয়ে গুণ হবে, কারণ কাহিনী সেম। হ্যাঁ, কারেকশন ফ্যাক্টর একটা আনা হয়েছে যেটা হলো গামা, সেটা কি আছে? লরেঞ্জ। এবং এই গামাকে বলা হয় লরেঞ্জ ফ্যাক্টর। কি বলা হয়? লরেঞ্জ ফ্যাক্টর। কি বলা হয়? লরেঞ্জ ফ্যাক্টর। ঠিক আছে, লরেঞ্জ ফ্যাক্টর। ওকে, গামাই কি বলা হয়? লরেঞ্জ ফ্যাক্টর। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? তাহলে x = x প্রাইম প্লাস vt প্রাইম ইনটু গামা লরেঞ্জ ফ্যাক্টর দিয়ে গুণ করছে, মানে গ্যালিলিয়ান রূপান্তরকে জাস্ট একটা কারেকশন ফ্যাক্টর দিয়ে গুণ করা হয়েছে। যেহেতু এটা ঠিক নাই, আমরা একটা কাজ করি, কারেকশন করি। কারেকশন করার জন্য একটা কারেকশন ফ্যাক্টর আনা হয়েছে, তাহলে আমাদের সেই কারেকশন ফ্যাক্টরের মানটা বের করা লাগবে, যে কারেকশন ফ্যাক্টরের মান কত হলে এই ফর্মুলা সঠিক হবে। একইভাবে এখানে আনা হয়েছে। বুঝতে পারছো? শিওর একদম? তারপরে t আর t প্রাইম দিয়ে বানা সমান না। ওকে, সমস্যা নেই তো কোনো? শিওর একদম? ভালো। এবার কি করা হলো? এখান থেকে একটা টর্চ লাইট জ্বালানো হলো। কি করা হলো? টর্চ লাইট জ্বালানো হলো। এখান থেকে তুমি মাপলা। কি মাপলা? তুমি মাপলা এখান থেকে নির্গত আলো, এখান থেকে নির্গত আলো t সেকেন্ডে x মিটার যায়। তুমি কি মাপলা? এখান থেকে নির্গত আলো t সেকেন্ডে x মিটার যায়। এবং তোমার ফ্রেন্ড, মানে এটা আমি ছিলাম আর এটা হলো তুমি, আরেকবার বলি, এটা হলো আমি কি মাপলাম? এখান থেকে টর্চ লাইট থেকে নির্গত আলো t সেকেন্ডে x মিটার যায়। আর ওই পাশে কি আছে? তুমি আমার সাপেক্ষে বিবেকে গতিশীল। তুমি মাপলা আলো t প্রাইম সেকেন্ডে x প্রাইম মিটার যায়। এখান থেকে মাপা সবকিছু প্রাইম ছাড়া, ওইখান থেকে মাপা সবকিছু প্রাইম সহ। ঠিক আছে? তাহলে একটা টর্চ লাইট জ্বালানো হয়েছে। আমি কি দেখলাম? এখান থেকে আলো t সেকেন্ডে x মিটার গেছে। তুমি কি দেখলা? এখান থেকে আলো t প্রাইম সেকেন্ডে x প্রাইম মিটার গেছে। তাহলে বলো আমার সাপেক্ষে আলোর বেগ কত? c এই বাম পাশে লেখা আছে c x/t। কোন সমস্যা আছে? নাই। তোমার সাপেক্ষে আলোর বেগ কত? c প্রাইম x প্রাইম বাই t প্রাইম। তাই তো? তাই না? আমার সাপেক্ষে আলোর বেগ c x/t, আলোর অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই প্রয়োজনীয় সময়। তোমার সাপেক্ষে আলোর বেগ কত? তোমার দেখা আলোর অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই প্রয়োজনীয় সময়। এখন আমরা জানি আলোর বেগ তো যে কোনো প্রসঙ্গ কাঠামো থেকে সেম থাকে, আপেক্ষিক কোনো কিছু না, মানে যে কোনো প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে এটা কনস্ট্যান্ট। তার মানে আমার মাপা আলোর বেগ আর তোমার মাপা আলোর বেগ অবশ্যই সেম হবে। গ্যালিলিও রূপান্তর তো এখানে ভুল হয়েছিল, আমার মাপা আলোর বেগ আর তোমার মাপা আলোর বেগ ডিফারেন্ট আসতেছিল। বাট এইবার আমার মাপা আলোর বেগ আর তোমার মাপা আলোর বেগ অবশ্যই সেম হওয়া লাগবে, আদারওয়াইজ তো কাজ হবে না। তো আমরা কি বলতে পারি c c প্রাইম? c c প্রাইম। কোনো সমস্যা আছে? এছাড়া তো হচ্ছে না আমার, তাই না? আলোর বেগ কনস্ট্যান্ট, এটা তো আর প্রসঙ্গ কাঠামোর উপর ডিপেন্ড করতেছে না। ঠিক আছে? ভালো। এটার নাম দাও 1, এটার নাম দাও 2। এবার 1 আর 2 গুণ কর, তাহলে কি হবে? x প্রাইম গামা স্কয়ার। 1 আর 2 গুণ করছি, ঠিক আছে? কি হবে? x প্রাইম প্লাস vt প্রাইম ইনটু x মাইনাস vt। তাহলে দেখো x প্রাইম গামা স্কয়ার x প্রাইম x মাইনাস x প্রাইম vt প্লাস x vt প্রাইম মাইনাস v স্কয়ার t t প্রাইম। ঠিক আছে? চলো এবার উভয় পাশকে x প্রাইম দিয়ে ভাগ করো, তাহলে 1 গামা স্কয়ার 1 মাইনাস vt ডিভাইডেড বাই x। আমি x প্রাইম দিয়ে ভাগ করতেছি, তাহলে x প্রাইম আর x প্রাইম কাটাকাটি যাবে, নিচে একটা x থাকবে। ঠিক আছে? প্লাস vt প্রাইম ডিভাইডেড বাই x প্রাইম, x কাটাকাটি যাবে, মাইনাস মাইনাস v স্কয়ার ইনটু t ডিভাইডেড বাই x ইনটু t প্রাইম ডিভাইডেড বাই x প্রাইম। x প্রাইম দিয়ে ভাগ করছি। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? নাই। নরমাল ক্যালকুলেশন করা হচ্ছে, আর কিছু না। 1 মাইনাস 1 ইজ ইকুয়ালস টু গামা স্কয়ার 1 মাইনাস, দেখো তো ভাইয়া c ইজ ইকুয়ালস টু x বাই t, তাহলে t বাই x মানে কি? 1 বাই c। c ইজ ইকুয়ালস টু x বাই t, হ্যাঁ, মানে x বাই t ইজ ইকুয়ালস টু c, তাহলে t বাই x মানে কি? 1 বাই c, তার মানে v বাই c। তাই তো? আবার দেখো
t প্রাইম বাই x প্রাইম কি হবে x প্রাইম বাই t প্রাইম মানে হলো c প্রাইম তাহলে t প্রাইম বাই x প্রাইম মানে কি 1 বাই c প্রাইম মানে v ডিভাইডেড বাই c প্রাইম মাইনাস v স্কয়ার t বাই x মানে কি t বাই x মানে কি 1 বাই c আর t প্রাইম বাই x প্রাইম মানে কি 1 বাই c প্রাইম ঠিক আছে এখন c আর c প্রাইম তো সমান তাহলে c প্রাইমের জায়গায় c বসাই দিলাম গামা স্কয়ার 1 মাইনাস v বাই c প্লাস v বাই c 1 মাইনাস v বাই c স্কয়ার v স্কয়ার বাই c স্কয়ার কাটো বুঝছো তাহলে কি দাঁড়ায় 1 is equals to gamma square 1 minus v square by c square 1 is equals to gamma square 1 minus v square by c square তার মানে আসছে gamma square is equals to 1 minus 1 divided by v square by c square বুঝতে পারছো gamma square is equals to 1 divided by 1 minus v square by c square তাহলে gamma এর মান কত হবে gamma is equals to 1 divided by root over 1 minus v square by c square এই হলো লরেঞ্জ ফ্যাক্টরের মান ওই যে লরেঞ্জ ফ্যাক্টরের মান বুঝতে পারছো নরমাল ক্যালকুলেশন ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করা হইছে আর কিছু না ভাইয়া যদি মাঝখানে নাও বুঝে থাকো একবার চোখ বুলাও নরমাল ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করা হইছে আর কিছু না x বাই t মানে c তাহলে t বাই x মানে 1 বাই c x প্রাইম বাই t প্রাইম মানে c প্রাইম তাহলে t প্রাইম বাই x প্রাইম মানে 1 বাই c প্রাইম এটা করা হয়েছে আর c ইজ ইকুয়ালস টু c প্রাইম করে গামার মান বের করা হয়েছে গামাটা কি লরেঞ্জ ফ্যাক্টর তার মানে আমরা যেটা পাইছি সেটা বেসিক্যালি লরেঞ্জ ফ্যাক্টরের মান বুঝতে পারছেন নাকি পারেননি বুঝতে পারছেন নাকি বুঝতে পারেন না একটু জানান এই যে লরেঞ্জ ফ্যাক্টরের মানটা বের করা হয়েছে এই পর্যন্ত কি বুঝতে পেরেছো নাকি বুঝতে পারো নাই আচ্ছা আমি বলছি জি ভাই বুঝছি ওকে জাস্ট বাকিদের কি অবস্থা লরেঞ্জ ফ্যাক্টরের মান বের হয়ে গেছে বাকিদের কি অবস্থা বলো বাকিরা এই লরেঞ্জ ফ্যাক্টরের মান বের করা কি বুঝছো তো ক্যালকুলেশন ছিল ভাই আর কিছু না জাস্ট এক নাম্বার সমীকরণ আর দুই নাম্বার সমীকরণ গুণ করে দিছি আর কিছু একটু আমাকে জানো আচ্ছা অনিমা বলছে বুঝেছি ওকে তাহলে বললাম বুঝেছে তাহলে আমরা লরেঞ্জ ফ্যাক্টরের মান যদি পেয়ে থাকি তাহলে আমরা লরেঞ্জ ট্রান্সফরমেশনের ফর্মুলা পেয়ে গেছি কি বললাম লরেঞ্জ ফ্যাক্টরের মান যদি পেয়ে থাকি তাহলে লরেঞ্জ ট্রান্সফরমেশনের ফর্মুলা পেয়ে গেছি লেখো x is equals to x prime plus vt prime into gamma তাই না গামার মান কত 1 divided by root over 1 minus v square by c square তার মানে x is equals to x prime plus vt prime divided by root over 1 minus v square by c square এই holo অবস্থানের লরেঞ্জ রূপান্তরের ফর্মুলা যদি ইনভার্স করতে যাও তাহলে কি লিখতে হবে x prime is equals to x minus vt divided by root over 1 minus v square by c square যে গামার মানটা কি বসাইছে আর কিছু দেখো এটা মনে রাখার টেকনিক আছে ডান পাশে যদি প্রাইম হয় সবই প্রাইম হবে ডান পাশে যদি প্রাইম হয় সবই প্রাইম হবে ডান পাশে যদি প্রাইম ছাড়া হয় সবই প্রাইম ছাড়া হবে ডান পাশে x টা প্রাইম তাহলে t ও হবে প্রাইম v তো আর প্রাইম হওয়ার কোনো সুযোগ নেই v কি একজনের সাপেক্ষে আরেকজনের বেগ এটার কি প্রাইম হবে এ তো ওর সাপেক্ষে ওর বেগ v ওর সাপেক্ষে ওর বেগ v ও যদি ওকে 10 মিটার পার সেকেন্ড বেগে সামনে যেতে দেখে ও ওকে 10 মিটার পার সেকেন্ড বেগে পিছনে দেখবে এর তো প্রাইম হওয়ার কোনো সুযোগ নেই এর তো সেমই আসবে ঠিক আছে আচ্ছা আর যদি ডান পাশে প্রাইম ছাড়া হয় তাহলে বোথ প্রাইম ছাড়া x বুঝছো এটা কখন ইউজ করবা আমি বারবার বলছিলাম ডান পাশে যেটা থাকবে সেই ডেটা অ্যাকচুয়ালি গিভেন দেখো ডান পাশে কি আছে x প্রাইম t প্রাইম তার মানে প্রসঙ্গ কাঠামো 2 এর ডেটা গিভেন সেগুলা ইউজ করে প্রসঙ্গ কাঠামো 1 এর ডেটা তোমাকে বের করতে বলছে যখন এরকম প্রসঙ্গ কাঠামো যেটা সামনের দিকে যাচ্ছে v বেগে হ্যাঁ ওইটার ডেটা গিভেন থাকবে এবং এই পাশেরটার ডেটা বের করতে বলবে ওইটার ডেটা ব্যবহার করে এইটার ডেটা বের করতে বলবে তখন তোমার এই ফর্মুলায় যাওয়া লাগবে ঠিক আছে তাহলে প্রসঙ্গ কাঠামো 2 এর ডেটা গিভেন এন্ড তোমার কি বলছে প্রসঙ্গ কাঠামো 1 এর ডেটা বের করতে বলছে মানে ওটা ইউজ করে বের করা লাগবে বের করতে বলছে ওইটা ইউজ করে এই এক নাম্বারেরটা বের করা লাগবে তখন তুমি এই ফর্মুলায় যাবে এটা কখন যাবে দেখো যখন xt কোন প্রসঙ্গ কাঠামো এক নাম্বার প্রসঙ্গ কাঠামো যখন xt এর মান গিভেন থাকবে মানে এক নাম্বার প্রসঙ্গ কাঠামোর মান গিভেন থাকবে এন্ড এটা ইউজ করে দুই নাম্বার প্রসঙ্গ কাঠামোর ডেটা বের করতে বলবে তখন এখানে যাওয়া হবে বুঝতে পারছো
অথবা তুমি এভাবে চিন্তা করতে পারো বাম পাশে কে আছে x, ঠিক আছে, বাম পাশে x এর কোন প্রসঙ্গ কাঠামো এক নাম্বারটা, ঠিক আছে, তারপর তোমার এক নাম্বারটা ডেটা বের করা লাগবে, এক নাম্বারটা ডেটা বের করার জন্য কার ডেটা ইউজ করবা, দুই নাম্বারটা ডেটা ইউজ করবা, তখন এই ফর্মুলা এখানে বাম পাশে কে আছে x প্রাইম, কার ডেটা কয় নাম্বার প্রসঙ্গ কাঠামো, দুই নাম্বার প্রসঙ্গ কাঠামো, দুই নাম্বার প্রসঙ্গ কাঠামো ডেটা বের করার জন্য কার ডেটা ইউজ করবা, এক নাম্বার প্রসঙ্গ কাঠামো, তখন তোমার এটা এসে লাগবে। বুঝছো, এইটাই টেকনিক মনে রাখার জন্য এইটাই একমাত্র, তুমি অন্য টেকনিক থাকতে পারে, আমার জানা মতে এটাই সবচেয়ে সহজ টেকনিক। ডান পাশে যে জিনিসগুলো আছে সেই ডেটাগুলো গিভেন, বাম পাশে যেগুলো আছে সেগুলো বের করা লাগবে। ডান পাশে যদি প্রাইম থাকে তার মানে দুই নাম্বারটা দেওয়া আছে, এক নাম্বার এটা বের করা লাগবে বলে ব্যবহার করে। ডান পাশে যদি প্রাইম ছাড়া থাকে তার মানে এক নাম্বার এটা দেওয়া আছে, এগুলো ব্যবহার করে দুই নাম্বার এটা বের করা লাগবে। বুঝছো, বুঝছো ভাই, শিওর একদম, নাইস। এটা গেল কিসের জন্য, অবস্থানের জন্য রূপান্তর। এখন আমরা তো আগেই বলছি এইবার আর সময় সেম হবে না, তার মানে রূপান্তর সময়ের জন্য থাকবে, তাই না? রূপান্তর যদি অবস্থানের জন্য থাকে আমরা তো বলে দিয়েছি এবার আর সময় সেম হবে না, টি হবে আলাদা আলাদা, সময় আপেক্ষিক, তার মানে টি এর রূপান্তর আছে, এবার সেটা দেখা লাগবে। খেয়াল করো আগে অবস্থানটা লেখো, x is equals to x prime plus bt divided by root of 1 minus b square by c square, আর একটা by x prime is equals to x minus bt, আচ্ছা এটা t prime root over 1 minus b square by c square, ঠিক আছে, ওকে। আচ্ছা চলো এবার সময় রূপান্তর দেখো, আমরা কি লিখতে পারি t is equals to x by c, এখান থেকে t is equals to x by c লেখা যায়। চলো তাহলে x কে c দিয়ে ভাগ করলেই t পাওয়া যাবে, তাহলে লিখে দাও x prime by c plus bt prime by c divided by root over 1 minus b square by c square, লেখা যায়, কোনো সমস্যা আছে নাই? তাহলে x prime by c, x prime by c এটা মানে কি, x prime by c মানে কি দেখো তো, c prime is equals to x prime by t prime, তার মানে t prime is equals to x prime by c prime। এখন c prime আর c তো সেম, তার মানে x prime by c মানে কি t prime, তাহলে আমি x prime by c এর জায়গায় কি লিখতে পারি, t prime প্লাস, দেখো তো t prime মানে কি, t prime মানে কি x prime by c prime অথবা x prime by c, তাহলে এইটার পরিবর্তে এবার লিখে দিব x prime by c, তার মানে v by c into x prime by c divided by root of 1 minus b square by c square, তার মানে একটা জায়গায় x prime by c এর জায়গায় t prime লিখছি, x prime by c এর জায়গায় লিখছি t prime, আর একটা জায়গায় t prime এর জায়গায় লিখছি x prime by c prime, মানে একটা জায়গায় এটা সরে এটা বসাইছি আর একটা জায়গায় এটা সরে এটা বসাইছি, ঠিক আছে, ফর্মুলাটা একটু সাজানোর জন্য আর কিছু। ওকে, তো দেখো কি আসে, t prime plus vx prime divided by c square root over 1 minus v square by c square, এই হলো সময়ের লরেঞ্জ রূপান্তরের ফর্মুলা, এই হলো সময়ের লরেঞ্জ রূপান্তরের ফর্মুলা, ঠিক আছে। এখন তুমি যদি t প্রাইমেরটা বের করতে চাও বাসে একটু চেষ্টা করবা, আমি লিখে দিচ্ছি vx by c square root over 1 minus v square by c square, t প্রাইম কেমনে বের করবা, t প্রাইম কেমনে বের করবা বলো তো, t প্রাইম is equals to x prime by c prime বা x prime by c, এই x প্রাইম কে c দিয়ে ভাগ করা লাগবে, দেন x by c এর পরিবর্তে লিখবা t এবং t এর জায়গায় লিখবা x by c, তাইলেই হবে। বুঝছো, এই x প্রাইম কে c দিয়ে ভাগ করা লাগবে, তাহলে t প্রাইম বের হবে, দেন x by c এর জায়গায় লিখবা t এবং t এর জায়গায় লিখবা x by c, তাহলে এটা চলিয়া আসবে, ঠিক আছে। এটা কখন ব্যবহার করবা আর এটা কখন ব্যবহার করবা, এটা ব্যবহার করা লাগবে যখন এই যে ডান পাশেরগুলো গিভেন মানে প্রাইমগুলো গিভেন মানে প্রসঙ্গ কাঠামো দুই নাম্বারেরটা গিভেন, এক নাম্বারটা বের করছো তখন। এটা কখন বের করবা, যখন এক নাম্বারেরটা গিভেন দুই নাম্বারেরটা বের করতে চাও তখন। বুঝতে পারছো? সো একটু টাফ না বলো তো ফর্মুলাগুলো, এটা হলো লরেঞ্জের অবস্থানের রূপান্তরের ফর্মুলা, মানে একটা প্রসঙ্গ কাঠামো ডেটা ইউজ করব, ইউজ করে আরেকটা বের করব, এর জন্য এটাকে বলে রূপান্তর। হ্যাঁ, একটা প্রসঙ্গ কাঠামো ডেটা আমরা ইউজ করব, সেটা ইউজ করে সেটাকে আরেকটা ডেটায় রূপান্তরিত করব। হ্যাঁ, তাহলে তোমার যদি এক নাম্বারেরটা দেওয়া থাকে দুই নাম্বারেরটা বের করতে বলে এইটা, দুই নাম্বারেরটা দেওয়া থাকে এক নাম্বারেরটা বের করতে বলে তাহলে এটা, একইভাবে দুই নাম্বারেরটা দেওয়া আছে এক নাম্বারেরটা বের করতে বলছে এইটা, এক নাম্বারেরটা দেওয়া আছে দুই নাম্বারেরটা বের করতে বলছে এটা। এটা অবস্থানের রূপান্তরের ফর্মুলা, এটা সময়ের রূপান্তরের ফর্মুলা। বলেন ফর্মুলা বুঝছেন? বেশ বড় ভাইয়া, আবার কি বুঝো নাই, কোন জায়গায় বুঝো নাই, কোন জায়গায় বুঝো নাই বলো, কোনটুকু আবার বলো, বলো 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 বলো। আজকে কোনো তাড়া করে নাই, আজকে ধীরে সুস্থে। হ্যাঁ, একটু জটিল জিনিসপত্র ম্যাথ করালে ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নেই।
বাট তার আগে এই প্রমাণগুলো দেখা লাগবে। আর তুমি যদি চাও আমি প্রমাণ বাদ দিয়ে সরাসরি ম্যাথ চলে যাবো, সমস্যা নেই, সূত্র লিখে সরাসরি ম্যাথ করলেও সমস্যা নেই। প্রমাণ আসলে বড় জোর বইয়ের অ্যাডমিশন আসতে পারে, এইচএসসি তে প্রমাণ আসবে না, এখানে লরেন্স রূপান্তরের প্রমাণ এইচএসসি তে আসবে না, ঠিক আছে? তুমি যদি চাও আমি প্রমাণ স্কিপ করবো, স্কিপ করে তাহলে আমি ইয়াতে চলে যাবো, আমার জন্য ইজি হবে, কারণ প্রমাণ করা এগুলো ঝামেলা, ঠিক আছে? আচ্ছা বুঝলাম, হালকা করে তাই না, এটা বারবার দেখলে ক্যালকুলেশন ক্লিয়ার হয়ে যাবে। x বাই c এর ব্যাপারটা বুঝলি? আচ্ছা তোমরা বলো t প্রাইম বুঝো না? আচ্ছা দেখাচ্ছি আমি t প্রাইম বের করে দেখাচ্ছি। দেখো t প্রাইম, t প্রাইম কে কি লেখা যায়? t প্রাইম কে লেখা যায় না x প্রাইম বাই c প্রাইম। c প্রাইম মানে কি? c, তাই না? তার মানে x প্রাইম বাই c। x প্রাইম মানে কি ভাই? ওই যে x মাইনাস bt রুট ওভার 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। এটা কি করা লাগবে? c দিয়ে ভাগ করা লাগবে। তার মানে এটা নিচে c দাও, এটা নিচে c দাও, x বাই c মাইনাস bt বাই c ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। এখন তুমি পাইছো c ইজ ইকুয়ালস টু x বাই t, তার মানে t ইজ ইকুয়ালস টু x বাই c, তাই না? তাহলে x বাই c এর পরিবর্তে বসাও t, এবং t এর পরিবর্তে বসাও x বাই c, vx বাই c স্কয়ার ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। এই হলো ফর্মুলা। বুঝছো? বুঝছো ভাইয়া? বুঝছো x বাই c এর যে ব্যাপারটা যে বলছিলা, x বাই c এর ব্যাপারটা আরেকবার, এই হলো x বাই c এর ব্যাপার, ঠিক আছে? মানে x বাই c এর পরিবর্তে একবার t বসানো লাগবে, t এর পরিবর্তে আরেকবার x বাই c বসানো লাগবে। ওটা আগেরটার মতো, আগেরটা যেখানে x প্রাইম বাই c এর পরিবর্তে গুলো করতে, এবার x বাই c এর পরিবর্তে করা লাগবে, ঠিক আছে? তো যখন যেটা প্রমাণ আসবে তখন সেটা দেখানো লাগবে। যদি বলে যে এটা ইজ ইকুয়ালস টু এটা দেখাও, যে লাইক t প্রাইম ইজ ইকুয়ালস টু এটা, তখন এটা দেখানো লাগবে। যদি বলে t ইজ ইকুয়ালস টু t প্রাইম প্লাস vx প্রাইম বাই c স্কয়ার ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার, তখন আগেরটা দেখানো লাগবে, ঠিক আছে? বুঝতে পেরেছেন? ওকে ওকে, বুঝে নেই। চলো ফর্মুলাগুলো উপরে সাজাতে থাকো, ফর্মুলাগুলো উপরে সাজাতে থাকো। লেখো কি পাইছি? t ইজ ইকুয়ালস টু t প্রাইম plus vx prime by c square divided by root over 1 minus v square by c square, ঠিক আছে? আরেকটা কি পাইছি? আরেকটা এটা বক্স করো করছো। আরেকটা পাইছি t prime is equals to t minus vx by c square divided by root over 1 minus v square by c square, বক্স করো, ঠিক আছে? পাইছি এগুলো। এখন বের করা লাগবে বেগের আপেক্ষিকতা, ঠিক আছে? ধরো এই প্রসঙ্গ, ধরো যেখানে কোনো একটা কিছু গতিশীল, ধরো কোনো একটা কিছু র্যান্ডমলি গতিশীল, একটা জিনিস গতিশীল, আমি এই প্রসঙ্গ কাঠামো থেকে এটার বেগ মাপলাম u, এবং তুমি ওই প্রসঙ্গ কাঠামো থেকে এটার বেগ মাপলাম u প্রাইম। হ্যাঁ, আগে এই দুটোর মধ্যে সম্পর্ক কি ছিল? আগে সম্পর্ক ছিল u ইজ ইকুয়ালস টু u প্রাইম প্লাস v, অথবা u প্রাইম ইজ ইকুয়ালস টু u মাইনাস v। এটা ছিল গ্যালিলিও রূপান্তর। এবার তো থাকবে, এবার তো চেঞ্জ হয়ে যাবে, যেটাতে তো আলোর বেগ এটা খাটতো না, তাই না? আলোর বেগ এখানে স্যাটিসফাই করতো না, সেবার ফর্মুলা চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে আমি মাপছি এটার বেগ u, ওখান থেকে তুমি মাপছো এটার বেগ u প্রাইম। আচ্ছা, আমি যে u মাপলাম, আমি কি লিখতে পারি u is equals to dx by dt? লিখতে পারি u is equals to dx by dt লিখতে পারি আমি? তুমি বলো, আমি কি লিখতে পারি u is equals to dx by dt? অবশ্যই লিখতে পারি। কেমনে লিখতে পারি? dx কি? আমার মাপা ক্ষুদ্র দূরত্ব। dt কি? আমার মাপা ক্ষুদ্র সময়। ক্ষুদ্র দূরত্ব বাই ক্ষুদ্র সময় কি বোঝায়? তাৎক্ষণিক বেগই তো বোঝায়। তাহলে কার মাপা বেগ এটা? আমার মাপা বেগ। u প্রাইমের পরিবর্তে কি লিখতে পারবো? তোমার মাপা বেগের পরিবর্তে dx প্রাইম বাই dt প্রাইম, ঠিক আছে? লেখা যায়? কোনো সমস্যা আছে এগুলো? এখানে কোনো সমস্যা আছে? বিন্দু মাত্র কোনো সমস্যা আছে? নাই, নরমাল জিনিস ভাই, বেগের ফর্মুলা লিখছ আর কিছু শুধু, ঠিক আছে? ওকে, তাহলে x প্রাইমটা একটু দেখো। x প্রাইমের পরিবর্তে যদি আমি লিখি dx প্রাইম, দেখো এই লাইনটা বুঝো কিনা, dx minus vdt divided by root over 1 minus v square by c square। হ্যাঁ, কেন এগুলোর আগে d দিছেন এবং কেন v এর আগে এগুলোর আগে d দেন না? দেখো এগুলো তো কনস্ট্যান্ট, তুমি ডিফারেন্সিয়েশন করলে এগুলো তো সামনেই চলে আসবে, তাই না? এগুলো তো কনস্ট্যান্ট, তুমি যদি ডিফারেন্সিয়েশন করো তখন কি হবে? এগুলো সামনে চলে আসবে। এই নিচের এই পুরো জিনিসটা কি? কনস্ট্যান্ট। একটা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে আরেকটা প্রসঙ্গ কাঠামোর বেগ কি? কনস্ট্যান্ট। আলোর বেগ কি? কনস্ট্যান্ট। তাহলে v c এগুলো তো কনস্ট্যান্ট, এগুলো তো ডিফারেন্সিয়েশন হবে না। এগুলো কি হবে? ডিফারেন্সিয়েশন করার সময় সামনে চলে আসবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? তাও যদি না বোঝো আমি আবার দেখাই দিই, চলো। যদি বুঝতে সমস্যা হয় দেখো, x প্রাইম ইজ ইকুয়ালস টু, এটা লরেন্স ফ্যাক্টর না? আমি এটাকে এভাবে লিখতে পারি x মাইনাস vt ইনটু গামা। লরেন্স ফ্যাক্টর একটা কনস্ট্যান্ট। তাহলে আমি যখন ধরো কথার কথা আমি এটাকে y এর সাথে ডিফারেন্সিয়েশন করব, কথার কথা আমি কি লিখব?
dx prime divided by dy is equals to dx by dy। দেখো তুমি যখন ডিফারেন্সিয়েশন করতে যাবা vটা কনস্ট্যান্ট না, vটা বাইরে চলে আসবে না, মাইনাস v dt by dy। ভাই টাইমও তো কনস্ট্যান্ট না, টাইম এখন আর কনস্ট্যান্ট না, টাইম তো ভেরিয়েবল, ঠিক আছে? এবং গামা তো আমার এমনি কনস্ট্যান্ট, সো এটা তো বাইরেই থাকবে, বুঝছো? এখন দুই পাশ থেকে dy dy বাদ দিয়ে দাও, কি হয়? dx prime is equals to dx minus v dt into gamma। এই গামার পরিবর্তে লেখা যায় 1 minus root over 1 minus v square by c square। এবার বুঝছো তো, ঠিক আছে? ওকে, তাহলে আমরা লিখতে পারি dx prime is equals to dx minus v dt into gamma। ওকে, তাহলে বলো dt প্রাইমের জায়গায় কি লিখতে পারি? এবার নিজের একটু বুদ্ধি করে বলতো কি লিখতে পারি? dt minus v dx divided by c square into gamma। কারণ v এগুলো কনস্ট্যান্ট, এগুলো তো ডিফারেন্সিয়েশন করার সময় সামনে চলে আসবে, এগুলোর তো ডিফারেন্সিয়েশন হবে না, বুঝতে পেরেছো? তারপরে আমরা dx প্রাইমের মান পেয়েছি, dt প্রাইমের মান পেয়েছি। যদি এখান থেকে আমি লিখি u প্রাইম, হ্যাঁ আমি যে ডান পাশটা মুছে দিই, হ্যাঁ ডান পাশটা একটু মুছে দিই, ওকে? তাহলে আমি যদি এখান থেকে লিখি u প্রাইম is equals to dx prime by dt prime, কোনো সমস্যা আছে তাতে? dx প্রাইমের জায়গায় কি লেখা যায়? dx minus v dt into gamma। বলো dt প্রাইমের জায়গায় কি লেখা যায়? dt minus v dx by c square into gamma। gamma gamma কাট, চলো এটাকে বাম পাশে নিয়ে আসো। u prime dt minus v dx by c square is equals to dx minus v dt। ঠিক আছে, কোনো সমস্যা আছে নাই তো? শিওর, চলো গুণ করে দাও। u prime dt minus v u prime dx by c square is equals to dx minus v dt। দেখো তোমার ফর্মুলার মধ্যে u prime আছে, তোমার ফর্মুলার মধ্যে কি লাগবে? তুমি কার কার মধ্যে সম্পর্ক স্থাপন করতে চাচ্ছ? তুমি চাচ্ছ u প্রাইম এবং u এর মধ্যে সম্পর্ক স্থাপন করতে, রাইট? তোমার মাপা বেগ এবং আমার মাপা বেগের মধ্যে সম্পর্ক স্থাপন করতে। u মানে কি ভাই? u মানে কি? u মানে dx by dt। তাহলে আমরা একটা কাজ করি, dx গুলোকে একটা সাইডে নিই, dt গুলোকে একটা সাইডে নিই, দেন dx by dt করি, ঠিক আছে? চলো dx গুলোকে একটা সাইডে আনো, dt গুলোকে আরেকটা সাইডে আনো। লেখো dx টা দুই পাশে নিয়ে গেলাম, dx plus v u prime by c square dx is equals to u prime dt plus v dt। চলো লেখা যায় না কি যায় না? অবশ্যই লেখা যায়, পক্ষান্তর করতে আর তো কিছু করি না। চলো dx কমন নাও, যদি dx কমন নেই 1 plus u v u prime, sorry 1 plus v u prime divided by c square। আর ওই পাশে একটা কাজ করো, dt কমন নাও, dt কমন নিলে কি হবে? u prime plus v। তাহলে আমি লিখতে পারি dx by dt is equals to u prime plus v divided by 1 plus v u prime by c square। ভাই dx by dt মানে কি? আমার মাপা বেগ, ওই যে বস্তুটা যে বলতেছি আমার মাপা তার বেগ, তার মানে u is equals to u prime plus v 1 plus v u prime by c square। না ফর্মুলা পেয়ে গেছে। এইটা হবে এবার আপেক্ষিক বেগের ফর্মুলা, লরেন্জ রূপান্তর অনুযায়ী এইটা হবে আপেক্ষিক বেগের ফর্মুলা, এই হলো তার প্রমাণ, ঠিক আছে? ঠিক একই ভাবে দেখো এখানে তো তোমার u প্রাইম দেওয়া আছে, তাই না? সেটা ব্যবহার করে তুমি u বের করছো, u প্রাইম দেওয়া আছে মানে সেকেন্ড প্রসঙ্গ কাঠামোটা দেওয়া আছে, সেটা ব্যবহার করে তুমি প্রথম প্রসঙ্গ কাঠামোটা বের করছো। যদি প্রথম প্রসঙ্গ কাঠামোটা দেওয়া থাকে এবং সেটা দিয়ে তোমার সেকেন্ড প্রসঙ্গ কাঠামোটা বের করা লাগে, কি হবে বলো তো? বলো তো কি হবে? আহামরি কোনো চেঞ্জই হবে না, u এর জায়গায় হবে u প্রাইম এবং u প্রাইমের জায়গায় হবে u এবং v এর জায়গায় হবে মাইনাস v। ঠিক আছে, কেন মাইনাস v? দেখো তুমি ওকে যাই দেখতে ডান দিকে, ও তোমাকে যাই দেখতে বাম দিকে, সো ওর ডেটা ব্যবহার করে যখন তুমি বের করতে গেছিলা, দেখো এটা ছিলাম আমি, এটা ছিল তুমি, আমি তোমাকে কোন দিকে যাই দিচ্ছি? ডান দিকে, তুমি আমাকে কোন দিকে যাই দিচ্ছ? বাম দিকে। ধরো তোমার ডেটা দেওয়া আছে, ওটা ব্যবহার করে আমি ডেটা বের করব, আমি তোমাকে ডান দিকে যাই দেখছি, ওটা যদি প্লাস ধরি, তাহলে যখন তুমি আমার ডেটা ব্যবহার করে ডেটা বের করতে যাবা, তুমি আমার কোন দিকে যাই দেখবা? বাম দিকে। তাহলে আমার বেগটাকে একটা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে আরেকটা প্রসঙ্গ কাঠামোর বেগটাকে কি ধরতে হবে? তখন মাইনাস ধরতে হবে। মানে একবার তুমি প্লাস ধরছো, ডান দিকটাকে তুমি একবার প্লাস ধরছো, তাহলে বাম দিকে তোমার কি ধরা লাগবে? মাইনাস ধরা লাগবে। তখন v এর জায়গায় মাইনাস v লেখা লাগবে, ঠিক আছে? একইভাবে এটা প্রমাণ করা যায়
চাইলে তোমরা প্রমাণ করে নিতে পারো, একই প্রসিডিউর আর কিচ্ছু না, ঠিক আছে। তখন জাস্ট dx বাই dt দিয়ে জিনিসটা শুরু করা লাগবে, ঠিক আছে। তাহলে আমি যদি u প্রাইমের জন্য ফর্মুলা লিখতে চাই, u মাইনাস v ডিভাইডেড বাই 1 মাইনাস vu বাই c স্কয়ার, এটা হবে u প্রাইমের ফর্মুলা, ঠিক আছে। u এর ফর্মুলা এটা, u প্রাইমের ফর্মুলা এটা। যদি সেকেন্ড প্রসঙ্গ কাঠামোটা দেওয়া থাকে, প্রথম প্রসঙ্গ কাঠামোর বেগ বের করতে বলে এটা। যদি প্রথম প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে বেগ দেওয়া থাকে এন্ড দ্বিতীয় প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে বেগ বের করতে বলে, দেন হলো এইটা। এই হলো লরেন্জ রূপান্তরের যাবতীয় ফর্মুলা তোমার বইয়ে যা যা আছে। এটা u প্রাইম আর u এরটা আছে, u is equals to u প্রাইম প্লাস v divided by 1 plus vu প্রাইম বাই c স্কয়ার। চলেন ভাই, না 6টা ফর্মুলার প্রমাণ একবার আছে। বলেন বলেন বলেন, এই যে 6টা ফর্মুলা আপনাকে দেখানো হলো, কেমন বোধ করতেছেন বলেন? এই যে লরেন্জ রূপান্তরের 6টা ফর্মুলা আপনি দেখলেন, আপনার কেমন বোধ হচ্ছে বলেন? চলেন, এই বোর্ডের মধ্যে সবকিছু আছে লরেন্জ রূপান্তরে। বুঝিলাম, আরে শাবাশ, বুঝে থাকলে খুবই ভালো। যদি বুঝে থাকো তাহলে তো ভাই অস্থির। ও বাকিদের কি অবস্থা? বাকিদের কি অবস্থা রে? বাকিরা বুঝতে পারছি? আমরা এখন ম্যাথে যাব, ম্যাথ করলে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, থিওরি শেষ লরেন্জ রূপান্তরের, এবার আমরা ম্যাথে যাব। ম্যাথে গেলে ক্লিয়ার হবে, বাট বুঝছো কিনা সেটা একটু বলো। বুঝছি, আরে কো অস্থির কথা। চলো আমরা ম্যাথ করি, ঠিক আছে? আমরা ম্যাথ করি এবার। না আচ্ছা হ্যাঁ, লরেন্জ রূপান্তর যে ঠিক তার কি গ্যারান্টি আছে দেখাচ্ছি। লরেন্জ রূপান্তর যে ঠিক, খেয়াল করো। তোমাকে বলছে এই হলো আমি, এই হলো তুমি, এই হলো আমি, এই হলো তুমি। আমার সাপেক্ষে তুমি v বেগে গতিশীল। এবার দেখো লরেন্জ রূপান্তর যে ঠিক তার প্রমাণিত। তোমার যদি কেউ প্রশ্ন করে ভেরিফাই লরেন্জ ট্রান্সফরমেশন, লরেন্জের রূপান্তর যে ঠিক সেটা ভেরিফাই করো। কেমনে ঠিক বুঝবা? প্রমাণ করতে হবে আলোর বেগ দিয়ে। যদি আমার সাপেক্ষে মাপা আলোর বেগ এবং তোমার সাপেক্ষে মাপা আলোর বেগ সমান হয়, তাহলেই লরেন্জ রূপান্তর ঠিক। কারণ যে আইনস্টাইনের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি অনুযায়ী আলোর বেগ কখনোই রেফারেন্স ফ্রেমের ভিত্তিতে চেঞ্জ হতে পারে না। যে কোনো রেফারেন্স ফ্রেম থেকে মাপো না কেন, আলোর বেগ অলওয়েজ কনস্ট্যান্টই থাকবে। সো লরেন্জ রূপান্তর অনুযায়ী যদি এইটা থেকে মাপা আলোর বেগ এবং এইটা থেকে মাপা আলোর বেগ সেম হয়, তাহলে লরেন্জ রূপান্তর ঠিক আছে, যেটা গ্যালিলিও রূপান্তরে ছিল না। এক একটা প্রসঙ্গ কাঠামো থেকে মাপলে আলোর বেগ এক এক রকম আসছে, ঠিক আছে? প্রমাণ করা যাক, চলো প্রমাণ করি। দেখো কি বলছে আমাদের, বলছে এটা হলো প্রথম প্রসঙ্গ কাঠামো, এটা হলো দ্বিতীয় প্রসঙ্গ কাঠামো, ঠিক আছে? এখানে বলছে মাপা হলো আলোর বেগ c, মাপা হলো আলোর বেগ c, ঠিক আছে? কি মাপা হয়েছে? আলোর বেগ c। প্রশ্ন হলো এটার সাপেক্ষে আলোর বেগ কত, বা এর সাপেক্ষে, এটার সাপেক্ষে বা এর সাপেক্ষে আলোর বেগ কত, আলোর বেগ কত। চলো, তোমার ওর সাপেক্ষে আলোর বেগ তো আছে, ইউ তো আছে না ইউ প্রাইম তো আছে, তুমি বলো এবার। ইউ তো আছে, ইউ প্রাইম তো আছে, ভাই ইউ তো আছে, ইউ এর মান কত? সি। ইউ এর মান কত? সি। বের করা লাগবে কি? ইউ প্রাইম। তাহলে ডেটা দেওয়া আছে প্রথম প্রসঙ্গ কাঠামোর, সেটা ব্যবহার করে দ্বিতীয় প্রসঙ্গ কাঠামোর ডেটা বের করা লাগবে। কিসের ফর্মুলায় যাবা? ইউ প্রাইম is equals to u minus v divided by 1 minus uv by c square। মনে আছে ভাই? শিওর একদম? নাইস। তাহলে দেখো u এর মান কত আছে? c। তাহলে c minus v 1 minus cv by c square, ঠিক আছে? একটা c কেটে দাও, c minus v 1 minus v divided by c, ঠিক আছে? চলো লসাগু করো। c minus v দেখা যায় নাকি? আমি বাম পাশে লিখে দিলাম, u prime is equals to c minus v divided by c minus v by c। তার মানে c into c minus v divided by c minus v, কেটে দাও তাহলে c। দেখো আমি মাপছিলাম আলোর বেগ c, তুমিও মাপলা আলোর বেগ c লরেন্জ রূপান্তর অনুযায়ী, তার মানে ঠিক আছে। এখনো বিশ্বাস হয়? চলো উল্টাটা করি। এবার কি হবে? এবার তুমি মাপছো আলোর বেগ c, প্রশ্ন করছে আমার সাপেক্ষে আলোর বেগ কত। এবার কি বলছে? তুমি মাপছো আলোর বেগ c, আলোর বেগ c। প্রশ্ন করছে আমার সাপেক্ষে আলোর বেগ কত।
আমার সাপেক্ষে আলোর বেগ কত, আলোর বেগ কত, আমার সাপেক্ষে আলোর বেগ কত। তাহলে তুমি যেটা মাপছো সেটা কি ইউ নাকি ইউ প্রাইম? এটা কি এটা সময়ের সাপেক্ষে যেটা মাপছো সেটা কি, সেটা ইউ প্রাইম ইজ ইকুয়ালস টু সি। মাপা লাগবে কি, ইউ ইজ ইকুয়ালস টু হোয়াট, কোন ফর্মুলা ইউজ করবা, ইউ ইজ ইকুয়ালস টু ইউ প্রাইম প্লাস ভি ডিভাইডেড বাই 1 প্লাস ইউ প্রাইম ভি বাই সি স্কয়ার। ইউ প্রাইমের মান কত, সি, তার মানে সি প্লাস ভি 1 প্লাস সিভি বাই সি স্কয়ার। দেখো সিভি বাই সি স্কয়ার কি একবারে ভি বাই সি লেখা যায় না? হ্যাঁ লেখা যায়। তার মানে সি প্লাস ভি ইনটু সি ডিভাইডেড বাই সি প্লাস ভি। কাটো কাটো আসবে সি। বুঝছো? দুই মাপসির আলোর বেগ সি, আমার সাপেক্ষ আলোর বেগ সি। তার মানে লরেঞ্জ রূপান্তর অনুযায়ী প্রসঙ্গ কাঠামোর উপর আলোর বেগ ভ্যারি করে না। তুমি যে প্রসঙ্গ কাঠামো থেকে মাপো না কেন, তার বেগ যতই হোক না কেন, আলোর বেগকে সে অলওয়েজ সি দেখবে। বলো ক্লিয়ার নেই ক্লিয়ার? এটা আসে যদি লরেঞ্জ রূপান্তর থেকে প্রশ্ন আসে, এইটা আসার সম্ভাবনা হলো মোর দ্যান 70%। ঠিক আছে, যে আলোর বেগ যে কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে, লরেঞ্জ রূপান্তরে যে আলোর বেগ কনস্ট্যান্ট থাকে এটাই সবচেয়ে বেশি আসে যদি আসে। ঠিক আছে, চলেন পারবেন যদি আসে, যদি আসে পারবেন, বলেন বলেন বলেন, যদি আসে পারবেন নাকি পারবেন না? বলো 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 বলো, যদি আসে পারবা নাকি পারবা না, কোনটা? যদি এটা আসে পারবা নাকি পারবা না, যে আলোর বেগের যে ট্রান্সফরমেশন। ক্লিয়ার? ওকে জোস। বাকিদের কি অবস্থা, বাকিদের কি অবস্থা? আলোর বেগের যে ট্রান্সফরমেশন মানে লরেঞ্জ রূপান্তর অনুযায়ী কি পারবা নাকি পারবা না, আলোর বেগ যে চেঞ্জ হয় না। এসএসসি 21 এর আসবে শর্ট সিলেবাস এই সব রইছে। হ্যাঁ হয়তো তো যে এদের জন্য শেখানো হচ্ছে। ঠিক আছে, বলো ভাই আজকে এই পর্যন্ত থাকতে না, আর একটা বা দুটো ম্যাথ করাই শেষ হবে। ঠিক আছে, আমি জানি লরেঞ্জ রূপান্তরটা শেষ দিয়ে আমি শেষ দিব, আমি জানতাম আজকে ক্লাস অনেক বেশি প্যারা লাগবে। ঠিক আছে, এর জন্য প্রথমেই লিখে এসেছিলাম যে রিলেটিভিটি সবচেয়ে কঠিন ক্লাস আজকেই হবে। ঠিক আছে, আজকেই যত উল্টা পাল্টা পড়াশোনা। ঠিক আছে, লরেঞ্জ রূপান্তর একটা ম্যাথ করে নিই আমরা, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, বুঝছি বুঝছি। চলো চলো চলো, এমনি করে থাকতে থাকতে তো শেষ হয়ে যাবে না ভাইয়া। ম্যাথ করা লাগবে না, ম্যাথ করা লাগবে। চলো ম্যাথ করি। ম্যাথ সোজা দেখো, ম্যাথ সোজা, ফর্মুলাগুলো মনে রাখলাম এগুলো কাহিনী। ওকে, আর যদি মানে বুঝে বুঝে করতে পারতাম তো ভালো, কাহিনী তো হইল। চলো আপনাকে বলছে এই 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 এই, ঠিক আছে, ওর সাপেক্ষে ও বিবেকে বলছে। তোমাকে বলছে এখানে দুইটা বম ফুটছে, দুইটা বম ফুটছে, দুইটা বমের মধ্যবর্তী দূরত্ব 2 কিলোমিটার এবং সময় ব্যবধান 5 মাইক্রোসেকেন্ড। ঠিক আছে, তোমাকে বলছে এইখানে একজন মানুষ আছে, সে দেখলো বম দুটো যে ফুটছে তার মধ্যবর্তী সময় ব্যবধান 2 মাইক্রোসেকেন্ড। প্রশ্ন হলো এই লোকটার বেগ কত? দেখো এখানে একজন লোক আছে এই প্রসঙ্গ কাঠামোতে। ঠিক আছে, সে দেখলো 2 কিলোমিটার দূরে অবস্থিত দুইটা বম, 2 কিলোমিটার দূরে অবস্থিত দুইটা বম 5 মাইক্রোসেকেন্ড সময় ব্যবধানে ফুটলো। সরি, এই প্রসঙ্গের মধ্যে একটা লোক আছে, সে কি দেখলো 2 কিলোমিটার দূরে অবস্থিত দুইটা বম 5 মাইক্রোসেকেন্ড সময় ব্যবধানে কি হইছে, ফুটছে। ঠিক আছে, এই প্রসঙ্গ কাঠামো যে কিনা ভি বেগে করছিল, এই প্রসঙ্গ কাঠামো থাকা ব্যক্তি যে কিনা ভি বেগে করছিল, সে দেখলো বম দুইটা ফোটার মধ্যবর্তী সময় ব্যবধানটা 2 মাইক্রোসেকেন্ড, 5 মাইক্রোসেকেন্ড না। প্রশ্ন করছে এই ব্যক্তির বেগ কত? ঠিক আছে, বলো এখান থেকে যেটা মাপা হইছে সেটা কি, সেটা কি কি বলো তো? x is equals to 2 কিলোমিটার মানে 2000 মিটার। এখান থেকে যেটা মাপা হয় সেটা কি? t is equals to 5 মাইক্রোসেকেন্ড মানে 5 into 10 to the power minus 6 সেকেন্ড। এখান থেকে যেটা মাপা হইছে সেটা t প্রাইম মানে 2 into 10 to the power minus 6 সেকেন্ড। তাই না? তোমার বলছে বেগের মান v বের করতে। চলো তোমার কাছে কি কি দেওয়া আছে? x আছে, t আছে, t প্রাইম আছে, v লাগবে। বলো কোন ফর্মুলা? এই যে চোখের সামনে ফর্মুলা দ্বারা আছে, এটা দিয়ে হবে না, এটা হবে না। কেন? কারণ তুমি তো x প্রাইমের মান জানো না, তুমি জানো x এর মান। x প্রাইমের মান জানো, এই লোক কত দূরত্বে বম ফাটতেছে সেটা জানো? জানো না। x প্রাইমের মান তো জানো, তুমি কেন এটা ইউজ করবে? করতে হবে না। কোনটা ইউজ করা লাগবে? এটা ইউজ করা লাগবে। বুঝতে পারছো? দেখো তুমি t এর মান জানো, তুমি x এর মান জানো,
তুমি টি প্রাইমের মান জানো, তোমার ভি এর মান বের করা লাগবে, বুঝছো? তাহলে ফর্মুলা লিখে দাও, t prime is equals to t minus vx by c square divided by root of 1 minus v square by c square। এখান থেকে জাস্ট v এর মান বের করলেই খেলা হবে, বুঝতে পারছো? তাহলে সব মান তো আছে x t t প্রাইম, তাহলে বসাই দিবা, v এর মান বের করবে, বুঝছো? শিওর একদম? কোনো সমস্যা আছে? এর কোনো সমস্যা আছে টাইপের ম্যাথ আসলে? নাই? নাইস 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 নাইস। চলো এখানে আরেকটা প্রশ্ন করছে, দেখো তোমাকে বলছে এইটা হলো দ্বিতীয় ব্যক্তি, এটা হলো প্রথম ব্যক্তি হলো দ্বিতীয় ব্যক্তি। প্রশ্ন করছে দ্বিতীয় ব্যক্তি কত দূরে বম দুটিকে ফুটতে দেখবে, মানে বম দুটির মধ্যবর্তী দূরত্ব সে কত দেখবে। এই লোক দেখছে 2 কিলোমিটার দূরত্বে তারা ফাটছে, ঠিক আছে? প্রশ্ন করছে দ্বিতীয় ব্যক্তি কত দূরে বম দুটিকে ফাটতে দেখবে, ঠিক আছে? আচ্ছা ওকে, তাহলে প্রশ্ন আরেকবার, এখানে একটা প্রশ্ন কাঠামো আছে, এখানে আরেকটা প্রশ্ন কাঠামো আছে। প্রথম প্রশ্ন কাঠামোর সাপেক্ষে দ্বিতীয় প্রশ্ন কাঠামোতে থাকা ব্যক্তি v মিটার পার সেকেন্ড থেকে সামনের দিকে গতিশীল। তো বলছে প্রথম প্রশ্ন কাঠামোতে থাকা ব্যক্তি দেখলো দুইটা বম 2 কিলোমিটার দূরত্বে 5 মাইক্রোসেকেন্ড সময় ব্যবধানে ফাটছে। দ্বিতীয় প্রশ্ন কাঠামো থেকে যে ব্যক্তিটা দেখলো সে দেখলো বম দুইটা 2 মাইক্রোসেকেন্ড সময় ব্যবধানে ফাটছে। প্রশ্ন করছে দ্বিতীয় ব্যক্তি কত দূরে বম দুইটা ফাটতে দেখবে, মানে বম দুটো যে ফাটবে তাদের মধ্যবর্তী দূরত্বটা কত, ঠিক আছে? বুঝছো? চলো শুরু করা যাক। তার মানে আমরা প্রথমে কি করব, t প্রাইম is equals to t minus vx by c square divided by root over 1 minus v square by c square অ্যাপ্লাই করে দিলাম। এখান থেকে প্রথমে আমাদের v এর মান বের করা লাগবে, ঠিক আছে? এই ফর্মুলা থেকে প্রথমে আমাদের v এর মান বের করা লাগবে। কেন? কারণ তুমি যদি x প্রাইমের মান বের করতে যাও অন্য কোন ফর্মুলা দিয়ে তুমি সরাসরি x প্রাইমের মান বের করতে পারবে না, যেটা তুমি v এর মান জানো। তুমি দেখো একটা ফর্মুলা আছে যেখানে তুমি x প্রাইমের মান সরাসরি বের করতে পারবা v এর মান না জেনে, একটাও নেই। তোমার x প্রাইম লাগবে না, এই লোক কত দূরে বম দুটোকে ফাট থাকবে সেটা লাগবে না, তোমার কি লাগবে? x প্রাইম লাগবে, x তো গিভেন। তোমার কি লাগবে? x প্রাইম লাগবে, তাই না? x প্রাইম ইজ ইকুয়ালস টু হোয়াট? v এর মান জানা ছাড়া একটা ফর্মুলা দিয়ে তুমি x প্রাইমের মান বের করতে পারবে না। এর জন্য প্রথমে যে ডেটাগুলো গিভেন আছে সেগুলো ইউজ করে প্রথমে v এর মানটা বের করা লাগবে, মানে একটা প্রশ্ন কাঠামোর সাপেক্ষে আরেকটা প্রশ্ন কাঠামোর বেগ প্রথমে বের করে নেওয়া লাগবে। দেন কি করবা? কি চাচ্ছ এবার? x প্রাইম, রাইট? তাহলে লিখে দাও x প্রাইম ইজ ইকুয়ালস টু x মাইনাস vt ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। বুঝতে পারছো? এই যেটা ওকে। এখন দেখো তুমি x এর মান জানো 2 কিলোমিটার, তুমি t এর মান জানো 5 মাইক্রোসেকেন্ড, তুমি v জানো যেটা এখান থেকে বের হবে, দেন রুট ওভার মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। বুঝতে পারছো? সো এটা হলো আমাদের স্টেপ 1 এবং এটা হলো আমাদের স্টেপ 2। এই হলো লরেন্জ রূপান্তরের ম্যাথ এবং আগের এটা আলোর ম্যাথ। বলো বুঝতে পারছো নাকি বুঝতে পারো নাই? যদি এখান থেকে ম্যাথ আসে এগুলাই, এখান থেকে ম্যাথ আসার মতো এগুলাই পারবা করে দিয়ে আসতে নাকি পারবা না, কোনটা বলেন ভাই? করে দিয়ে আসতে পারবেন নাকি পারবেন না, কোনটা ভাই? কোনটা? আমরা কি করে দিয়ে আসতে পারবো নাকি পারবো না ভাই? কিছু জানা দেই, একটু বলো কি মনে হয়? পারবো নাকি পারবো না বস? একটু বলেন, একটু জানান। আমরা কি পারবো? ইনশাআল্লাহ পারবো মনে হয়। আচ্ছা নাইস, গুড। বাকিদের কি অবস্থা? বাকিদের কি মনে হয়? নীল আকাশ বলছে জি, তানিয়া বসা বলছে ইনশাআল্লাহ। ওকে জাস্ট, তাহলে মোটামুটি সবচেয়ে কঠিন টপিক আমাদের হয়ে গেছে লরেন্জ রূপান্তর। এরপর থেকে খালি মজা, ঠিক আছে? তাহলে রিলেটিভিটি নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। দয়া করে লরেন্জ রূপান্তর মতো যা যা পড়ানো হয়েছে একটু ক্লিয়ারলি পড়ে আসেন, তাহলে আমার জন্য একটু সুবিধা হবে পড়াইতে, ঠিক আছে? আনটিল দেন, বাই।